হেই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এখন কথা হবে দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মের হাইড অ্যান্ড সিক নামে সিনেমাটা নিয়ে, যেটা বেসিক্যালি একটা ঈদের সিনেমা। তো এই সিনেমাটা আমি 2 দিন আগেই দেখে ফেলি। অনেক সিনেমা এবং সিরিজ দেখতে দেখতে এটা নিয়ে আসলে কথা বলা হয়ে ওঠেনি। ঈদের অনেকগুলো কন্টেন্ট দেখার পরে ফাইনালি এটা নিয়ে কথা বলতেছি। এখন এই সিনেমার যে স্টোরিটা যদি আমি একদম ছোট্ট করে আপনাকে বলি, দেন এখানে সিনেমা শুরুতে একটা অ্যাক্সিডেন্ট হয়, দিঘির একটা অ্যাক্সিডেন্ট হয় এবং ওই একই দিনে রোশানের এঙ্গেজমেন্ট হয়। এখানে রোশান একজন সুপারস্টার, তো ধারণা করা হয় যে এই অ্যাক্সিডেন্টের সাথে রোশান কোনোভাবে কানেক্টেড আছে। এই পুরো ব্যাপারটা এক্সপ্লোর করে তানজিন তিশা। তো এই যে পুরো কেসটার সাথে রোশানের আদৌ কোনো কানেকশন আছে কিনা এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে হাইড অ্যান্ড সিক। এটা একটা থ্রিলার না, মানে 2025 সালে এসে একটা ঈদের সিনেমা হিসেবে আমাকে বিশ্বাস করে নিতে হবে যে আমি একটা থ্রিলার সিনেমা দেখেছি। যাই হোক, একটা সিনেমার মেকার প্যানেল দর্শকদের কত বড় বোকাচোদা ভাবলে তারা একটা ঈদের কন্টেন্ট হিসেবে এই ধরনের সিনেমা বানায়, যেখানে এর থেকে 100 গুণ বেটার কন্টেন্ট ইউটিউবে ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে। আপনার টাইম লাইনে ঢুকলে আপনি হাজার হাজার নাটক পেয়ে যাবেন, যেটার লুক অ্যান্ড ফিল, প্রোডাকশন ভ্যালু, কন্টেন্টের কোয়ালিটি, ইভেন A to Z সব দিক থেকে সেই কন্টেন্ট এগিয়ে থাকবে। অন্যদিকে দীপ্ত প্লে মানে যাদের শুরু থেকেই টার্গেট হলো কোনোভাবে জোড়া তালি দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে জাস্ট দর্শকের পকেটের টাকাটা একটু মানে বুঝেন তো ছিনিয়ে নেই। একটা ওটিটি প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বে এত ওটিটি প্ল্যাটফর্ম বুম করতেছে, সেখানে বাংলাদেশ যেখানে এই ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে আমাদের কম্পিটিটর খুবই কম। সো আমি যদি একটা ওটিটি প্ল্যাটফর্ম হই তো আমার কি করা উচিত? আমার কন্টেন্টের ব্যাপারে, আমার কাজের ব্যাপারে অনেস্ট হওয়া উচিত, সৎ হওয়া উচিত, যে আমি বাংলাদেশের বেস্ট ডিরেক্টর ডাকবো, তাদের নিয়ে একটা মিটিং করব, বিভিন্ন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি বানাবো। আপনি জাস্ট খুব সিম্পল একটা চিন্তা করুন, একটা ওটিটি প্ল্যাটফর্মের কিরকম হওয়া উচিত? একটা সুপার শপের মতো হওয়া উচিত, যেখানে ঢুকলে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন। বলতে পারেন যে আপনার সকালের নাস্তা থেকে শুরু করে রাতের একদম ড্রিঙ্কসটা পর্যন্ত A to Z সেখানে থাকবে, অনেক অপশন থাকবে। আপনি চরকির দিকে তাকান, তারা হরর বানাচ্ছে, কমেডি বানাচ্ছে, থ্রিলার কন্টেন্ট কিনতেছে, ঈদের সবগুলো সিনেমা কিনে নিল, তাদের তো একটা ভালো প্ল্যান আছে, রাইট? এবং কন্টেন্টের কোয়ালিটি দেখেন, ভালো কোয়ালিটির কন্টেন্ট আছে, বাজে কোয়ালিটির কন্টেন্ট আছে, এভারেজ কোয়ালিটির কন্টেন্ট আছে। এখন একটা ওটিটি প্ল্যাটফর্ম, তার মানে কি সব ভালো কন্টেন্ট হতে হবে? সেটা তো আমি বলছি না, বাট আপনাদের ইন্টেনশনই যদি থাকে এরকম অসৎ, যে কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা সিনেমা বানিয়ে জাস্ট দর্শকের টাকাটা ছিনিয়ে নেব, দ্যাটস ইট, তাহলেই হয়ে গেল, দেন এই রকম ফালতু ওটিটি প্ল্যাটফর্মের ধ্বংস খুবই সন্নিকটে। কারণ দর্শক এখন অনেক স্মার্ট, তারা বোঝে যে আমি যদি 300-400 টাকা দিয়ে একটা নেটফ্লিক্স অ্যাকাউন্ট নেই, সেখানে আমি হাজার কন্টেন্ট দেখতে পাবো। তো সেখান থেকে যদি আপনি চিন্তা করেন এরকম লো কোয়ালিটির কন্টেন্ট, দীপ্ত প্লে বি গ্রেড টাইপ একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি টাকা দিয়ে এরকম লুল্লু মার্কা কন্টেন্ট দেখবো, এত বোকাও বাঙালি না। বাঙালি এই ব্যাপারে খুবই শেয়ান, যে আমি টাকাটা দিচ্ছি, আমি আদৌ কোনো ভ্যালু পাচ্ছি কিনা সেই ব্যাপারে বাঙালি খুবই শেয়ান। নাও লেটস টক অ্যাবাউট অ্যাক্টিং। রোশান, যাকে পার্সোনালি আমি বেশ পছন্দই করতাম একটা সময় অবধি, তো রোশানের ভয়েস বেশ সুন্দর, মানে শুনতে বেশ ভালো লাগে, তার কথা বলার মধ্যে আলাদা একটা এনার্জি আছে এবং তার ভয়েসও দেখবেন বেশ সুন্দর, শুনতে বেশ শ্রুতি মধুর লাগে। বাট ভাই, এই ছেলেটা এমন একটা ফেক অ্যাকসেন্ট নিয়ে সবসময় চলে, আপনি জাস্ট বিরক্ত হয়ে যাবেন। এই সিনেমায় তিনি থাকে একজন সুপারস্টার, তো সুপারস্টারের আলাদা একটা সোয়াগ থাকবে, তার একটা ক্লাস থাকবে, স্বীকার করতেছি, কোনো সন্দেহ নেই থাকবে, বাট সেটা এত বেশি ইরিটেটিং, মানে আপনার জাস্ট গা জ্বলে যাবে। টু বি অনেস্ট, আপনার জাস্ট এই রোশানের কার্যক্রম দেখলে, তার এই ফেক অ্যাকসেন্ট দেখলে আপনার গা জ্বলে যাবে ভাই। এর পাশাপাশি অন্য যে অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে আসলে সেরকম স্পেস দেয়াই হয়নি। দিঘি, তার কাজ হলো সিনেমার শুরু থেকে শেষ অব্দি ট্রমায় থাকা, মানে সিম্পল একটা ইস্যু যে আমি ভালো নাই, মানে এই কথাটা বলতে ডিরেক্টর সিনেমার শুরু থেকে শেষ অব্দি টাইম নিয়েছে। আর ভাই, এটা থ্রিলার, দর্শক কি এখন এত বোকা? মানে আপনি জাস্ট একবার চিন্তা করেন, একজন অভিনেতা, আপনি যদি তার লাস্ট 10টা কাজ দেখেন, তো এই কাজগুলোতে তিনি ছিল ভিলেন অথবা নেগেটিভ শেড প্লে করেছে, তার ক্যারেক্টার একটা নেগেটিভ শেড ছিল। তো এই কাজগুলোর মাধ্যমে তিনি কিন্তু একটা পার্সোনা বিল্ড আপ করেছে, তিনি একটা আলাদা রকম পার্সোনালিটি ক্রিয়েট করেছে। এখন মিশা সওদাগরকে যদি আমরা একটা সিনেমায় দেখি, আমাদের কিন্তু সাবকনসিয়াসলি এই ব্যাপারটা চলে আসে যে হয়তোবা তিনি সিনেমার ভিলেন। তো সেরকম এমন একটা ক্যারেক্টারকে নেওয়া হয়েছে যাকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হয়তোবা তিনি এই সিনেমার ভিলেন। তারপরেও পুরো জিনিসটা, পুরো টুইস্টটা, আমি জানি না যে টুইস্ট বলাটা কতটা যৌক্তিক, কারণ ক্লাস 5-এ পড়া বাচ্চারাও ব্যাপারটা ধরে ফেলতে পারবে। সো
তারা সিনেমা শুরু থেকে শেষ অবধি গিয়ে জিনিসটাকে হোল্ড করে রেখেছে। যখন টুইস্ট আপনার সামনে আসবে আপনি জাস্ট সারপ্রাইজ হয়ে হতবাক হয়ে একদম অর্গাজম ঘটিয়ে ফেলবেন। ও মাই গড, মানে এমন ভয়ঙ্কর একটা টুইস্ট আমি তো এক্সপেক্টই করিনি। মানে বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট টুইস্ট ছিল হাইড অ্যান্ড সিক এর মধ্যে। আর তানজিন তিশা সেই যে এভারেজ মানের অ্যাক্টিং থেকে বের হতে পারতেছে না ভাই। যদি সিনেমায় অ্যাক্টিং করতে হয় অনেক 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 ইমপ্রুভ করতে হবে। সিনেমা আলাদা জিনিস, বড় পর্দা। কে বলে যে বড় পর্দার ছোট পর্দার মধ্যে কোনো পার্থক্য নেই? অবশ্যই আছে। ছোট পর্দায় অনেক ভুজুং ভাজুং অ্যাক্টিং করা সম্ভব, বাট বড় পর্দায় যখন এত বড় স্ক্রিনে দর্শক দেখবে তখন ছোট খাটো ত্রুটি, এই যে অভিনয়ের ল্যাকিংস, এগুলো ধরা পড়বে। সো ভালো অভিনয় জানতে হবে। যদি একজন অ্যাক্টর ভালো অভিনয় জানে তখন তার কাছে ছোট পর্দা বড় পর্দা কোনো ম্যাটার করে না। সো তানজিন তিশার উচিত তার অভিনয়ে অনেক 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 ফোকাস দেয়া, অভিনয়ের দিকটা তাকে ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ সিনেমায় ভাই যাবে না, সিনেমায় যাবে না ভাই। ফাইনালি ছোট্ট একটা বিষয় মেনশন করব, সেটা হলো সিনেমার একটা পোর্শনে গিয়ে আপনার মনে হবে যে বাংলাদেশে যারা ভালো অবস্থানে আছে, লেটস সে শাকিব খান বা আফরান নিশো, এদেরকে না অ্যাড্রেস করা হচ্ছে। বাট সেই জিনিসটা যখন সিনেমা শেষ অবধি আপনি সিনেমাটা দেখবেন আপনি জাস্ট অবাক হবেন যে কেন, মানে শাকিব খানকে এবং শাকিব খানের পার্সোনাল লাইফ হোক এবং নিশো এবং শাকিব খানের মধ্যে দ্বন্দ্বটা হোক, এটাকে অ্যাড্রেস করা হচ্ছে অথবা কিছু টেকনিকের মাধ্যমে বিষয়টা বোঝানো হচ্ছে। বাট কেন? মানে আমি একটা পলিটিক্যাল ইস্যু হোক বা একটা মানুষের পার্সোনাল লাইফ হোক, পার্সোনাল কনফ্লিক্ট হোক, সেটা একটা সিনেমায় রাখছি, বাট সেটার মাধ্যমে আমি আসলে কি বোঝাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, সেই ব্যাপারটাই তো ক্লিয়ার হচ্ছে না। সো এখানে আমি শাকিব খানের এবং আফরান নিশোর ইস্যুটা কেনই রাখবো? কমেডির জন্য না, থ্রিলের জন্য? কই, সেটাও তো হয়নি। আমি জাস্ট এই ব্যাপারটা বুঝি না, এসব পয়েন্টলেস জিনিসপত্র একটা সিনেমায় কেন রাখতে হবে। সো এটা ছিল ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ধৈর্য। আমি জাস্ট অনেক ধৈর্য নিয়ে সিনেমাটা দেখেছি, কারণ আমার এটা রিভিউ করতে হবে সেই জন্য। আদারওয়াইজ এটাকে জাস্ট আমি এক কিক দিয়ে দূরে ফেলে দিতাম। এই ছিল হাইড অ্যান্ড সিক নিয়ে আমার মতামত। যদি কোনো লেজেন্ড সিনেমাটা দেখে থাকেন জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।